সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা টেস্ট পেপার সমাধান করব। আজকে আমাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা সমাধান করব। তো এখানে টোটাল 30টা প্রশ্ন আছে। তো 30টা প্রশ্নে বিভিন্ন টাইপের প্রশ্ন এখানে তোমরা দেখতে পাবে। তো এই টাইপ ভিত্তিক যদি তোমরা সমাধান করো তাহলে এখানে যে প্রশ্নই আসুক তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে যদি বুঝে সমাধান করো। তো আমি এখানে সেই চেষ্টাটাই করব যে বুঝে বুঝে সমাধান করে দেওয়ার। তো এখানে যদি বুঝে সমাধান করো এখান থেকে যে প্রশ্নই আসুক তুমি অ্যান্সার করতে পারবে। তো যত বেশি সমাধান করবে তত দ্রুত সমাধান হবে, অর্থাৎ সময় কম লাগবে। তোমরা জানো 30টার জন্য 30 মিনিট। তো তুমি যদি বুঝে সমাধান করো তাহলে প্রথম দিকে তোমার সময় বেশি লাগবে। যদি অনেকগুলো সমাধান করো, 20-25টা টেস্ট পেপার সমাধান করো, অর্থাৎ 20-25টা স্কুলের প্রশ্ন সমাধান করো, তাহলে দেখবে যে তোমার ধীরে ধীরে অ্যাকুরেসিটা বাড়বে। তুমি 5 মিনিটেই 7-8টা 8টার 10টা প্রশ্ন সমাধান করতে পারছো। তো এটাতে হতাশ হওয়ার কিছু নাই যে সময় বেশি লাগছে। তো যত প্র্যাকটিস করবে তত সময় কম লাগবে। তুমি যদি একটা প্র্যাকটিস করে রেখে দাও তাহলে কিন্তু সময় তুমি কভার করতে পারবে না। অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, টাইপ ভিত্তিক সমাধান করতে হবে, টেস্ট পেপার সমাধান করতে হবে। তো চলো আজকে আমরা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর কিছু প্রশ্ন সমাধান করব। এখানে 30টা প্রশ্ন আছে। তো কিভাবে শর্টকাটে সমাধান করতে হয় সেগুলো আমরা এখন দেখে নিব। এখানে 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে a=abc এর প্রকৃত উপসেটের সংখ্যা কত? তো প্রকৃত উপসেটের বের করার রুলস হলো 2n-1। এখানে n হচ্ছে এর উপাদান সংখ্যা যে কয়টা আছে সেটা। তো এখানে আমাদের উপাদান আছে হচ্ছে 3টা, তাহলে 2^3-1, তাহলে 8-1 এটা হবে 7। জাস্ট আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, তাহলে এখানে হবে হলো 7। 2 নাম্বার b= দেওয়া আছে এটা, এই সেটটিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করলে কোনটি হবে? তো এটা হচ্ছে আমাদের একটা সেট, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। আর আমাদের চাচ্ছে হলো গঠন পদ্ধতি। তোমরা জানো যে সেট 2 প্রকার, তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি। তো এখানে দেওয়া আছে তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতি থেকে আমাদের গঠন পদ্ধতি যেতে হবে। তো গঠন পদ্ধতিতে যাওয়ার আগে আমাদের এখানে দেখতে হবে এটা আসলে কি দেওয়া আছে। 1 2 3 6 9 18। তো এটা কিন্তু হচ্ছে 18 এর গুণনীয়ক। 18 এর গুণনীয়ক সেটটা দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো b = x such that x 18 এর গুণনীয়ক। তো এইভাবে কিন্তু লেখা যায়। তো এটা আমরা গুণনীয়ক কীভাবে চিনলাম, এই 18কে যদি আমরা ভাঙি, 18কে যদি আমরা প্রথমে 2 দিয়ে ভাঙি তাহলে পাবো 9, 3 দিয়ে ভাঙলে পাবো 3, 3 দিয়ে ভাঙলে পাবো হচ্ছে 1। তাহলে এখানে 1 2 3 9 এবং 18। এখানে আমাদের এই যে 2 দিয়ে যদি 3কে গুণ করি তাহলে পাবো 6। তো এগুলো সবগুলো কিন্তু 18 দিয়ে 18কে ভাগ করা যায়। অর্থাৎ গুণনীয়ক মানে কি, কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাই হলো ওই সেটের ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে 18 এর গুণনীয়ক হবে হচ্ছে এর গঠন পদ্ধতি। তো এখানে আমাদের m নাম্বারটা হবে x এর 18 এর গুণনীয়ক। আশা করি বুঝতে পেরেছো। গুণনীয়ক এবং গুণিতক নিয়ে তোমাদের সমস্যা হয়। তো গুণিতক আর গুণনীয়ক, যেটা আমি গুণনীয়কটা মাত্রই বললাম, যে কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ ওই 18কে যদি আমরা ভাঙি তাহলে আমরা যে সংখ্যা পাবো সেটাই হচ্ছে গুণনীয়ক। আর গুণিতকের ব্যাপারটা আমি পরেরটাতে বলে দিচ্ছি, পরের প্রশ্নে আছে। তো এখন 3 নাম্বারটা দেখো, x + y, 0 = 4, x - y হলে এটা কত? তাহলে x
প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 4, কারণ এটার প্রথমটা সমান এটার প্রথমটা, আবার এটার প্রথমটা সমান এটার প্রথমটা, অর্থাৎ ক্রমজোড়ের প্রত্যেকটা মান সমান। আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তাহলে এই এক্স সমান ওয়াই যদি একে বসাই, এক্সের জায়গায় বসালাম ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 4, তাহলে ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে 2। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 2 আসবে, যেহেতু এক্স ওয়াই সমান, তাহলে এখানে অ্যান্সার হবে 2 2। 4 নম্বর, এই প্রশ্নটা প্রায় সময় পরীক্ষায় আসতে দেখা যায়। তো এখানে বলা হচ্ছে যেটা, আমরা এগুলো একটু মিশিয়ে দিই। ওকে, এখানে যেটা বলা হচ্ছে, আমাদের এই সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত। তো এখানে আমাদের এই সংখ্যাটাকে আগে আমাদের 0.0000345, তো এই পয়েন্টটাকে আমরা হচ্ছে নিয়ে যাব হচ্ছে পূর্ণ সংখ্যার পরে। তো এখানে পূর্ণ সংখ্যা হলো 3, প্রথম পূর্ণ সংখ্যার পরে, তো প্রথম পূর্ণ সংখ্যা হলো 3, তো 3-এর পরে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা 3.45 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে মাইনাস হবে 1 2 3 4, 10 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ। আমি আরও একটা উদাহরণ দিয়ে তোমাদের ক্লিয়ার করছি। 0.000521, তো এই পয়েন্টটাকে আমরা নিয়ে যাব হচ্ছে 5-এর পরে। 5-এর পরে কেন, প্রথম পূর্ণ সংখ্যার পরে। 5.21 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4, তাহলে 10 টু দি পাওয়ার -4, যেহেতু 4 ঘর নিয়ে যাচ্ছি, 4 ঘর পরে নিয়ে যাচ্ছি, তাহলে -4 হবে। তাহলে এই -4টা হলো আমাদের এই পূর্ণক। তো এই -4টাকে আবার লেখা যায় 4 বার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 12, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 74, এটা হবে কিনা আমরা একটু দেখি। আমাদের x প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 12, x মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2, এটা কাটবে, ওখান থেকে আমরা পাবো 2x ইকুয়াল টু 14, x ইকুয়াল টু আমরা পাচ্ছি 7। তাহলে আমরা যদি এই x এর মান বসাই একে, তাহলে এখান থেকে আমরা পাবো y এর মান 5। তো এখন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে 49 প্লাস 25, এটা হচ্ছে 74 হবে। তাহলে 1 নম্বরটা ঠিক আছে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 144, তাহলে 7 কিউব প্লাস 5 কিউব, তো এটা অনেক বড় একটা মান আসবে, গ্রেটার দেন 144 হবে, তোমরা ক্যালকুলেটরে বসাতে পারো। তো এটা ভুল। এক্স ওয়াই ইকুয়াল টু 35, 7 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 35, এটাও ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হলো 1 এবং 3, এল নাম্বারটা 1 এবং 3। আশা করি বুঝতে পেরেছো। 2p স্কোয়ার মাইনাস p মাইনাস 1 এর উৎপাদক নিচের কোনটি। তো এখানে আমাদের মিডল টার্ম করতে হবে। আশা করি তোমরা মিডল টার্ম কীভাবে করতে হয় সেটা জানো। এই যে p স্কোয়ারের সামনে যেটা আছে 2 দিয়ে এটাকে গুণ করতে হয়, তাহলে এখানে হলো -2। তো এটাকে আমরা এমনভাবে ভাঙবো যেন গুণফল -2 হয় আর যোগফল এই 1-এর সহগ আছে 1 আর p এর সহগ আছে -1 হয়। তাহলে 2p স্কোয়ার মাইনাস আমরা দিলাম 2p প্লাস p -1 ইকুয়াল টু 0। তাহলে এই যে 2 1-কে 2, আর এখান থেকে আমরা 2 থেকে যদি 1 বাদ দেই তাহলে -2 থেকে +1 বাদ দিলে আমাদের -1 হবে, আর এখানে গুণ করলে এই যে -2 হচ্ছে, অর্থাৎ মিলে যাচ্ছে। তো এখান থেকে যদি আমরা 2p নেই, এটা মিডল টার্মের একটা নিয়ম। তোমরা মিডল টার্ম যদি না জানো সেই ক্ষেত্রে মিডল টার্ম কীভাবে করতে হয় সেটা একটু দেখে আসবে। তাহলে p - 1 প্লাস
পি মাইনাস ওয়ান এটা ইকুয়াল টু 0, 2p প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের দুইটা উৎপাদক পেলাম। এখানে আসলে 0 না, 0 নাই, 0 নাই, জাস্ট আমাদের উৎপাদক। তো এখান থেকে 2p প্লাস ওয়ান আর p মাইনাস ওয়ান এগুলো উৎপাদক। তো এখানে 2p প্লাস ওয়ান নাই, সো আমাদের এখানে p মাইনাস ওয়ানটা হবে অ্যান্সার। জাস্ট একটা আছে, একটাই দিলাম। তো এখানে বলছে এক্স ওয়াই 7x y 56 গুণোত্তর ধারার y এর মান কত। তো এখানে গুণোত্তর ধারার এখানে y হচ্ছে তৃতীয় পদ, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এটা হচ্ছে n তম পদ নির্ণয়ের সূত্র। তো তৃতীয় পদের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান অর্থাৎ 3 মাইনাস ওয়ান এটা ইকুয়াল টু y। তো a r স্কোয়ার ইকুয়াল টু y, এখানে a হলো প্রথম পদ, তাহলে 7r স্কোয়ার ইকুয়াল টু y। তো এখানে y এর মান নির্ণয় করতে হলে rটা আমাদের বের করতে হবে। তো এখানে দেওয়া আছে 56 হচ্ছে চতুর্থ পদ। তো a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান করলে এখান থেকে আমরা পাচ্ছি 4 মাইনাস ওয়ান 3 এটা ইকুয়াল টু 56। তো এর মান হলো 7 r কিউব ইকুয়াল টু 56। তো r সমান এখানে আমি 2 পাবো। তো এখানে জাস্ট ক্যালকুলেশন করবা, 7 দিয়ে যদি 56কে ভাগ করে তাহলে 8 হবে, আর 2 টু দি পাওয়ার 3, তো r কিউব কেটে দেবে, 2 আসবে। তো এখান থেকে আমাদের y সমান পাবো হচ্ছে 28। আমাদের এটার অ্যান্সার হবে হলো 28। পরের প্রশ্ন 8 নম্বর, এগুলো একটু মিশে দিচ্ছি। ওকে, পরের প্রশ্নে বলা হচ্ছে যে একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের সমষ্টি 13 গুণফল 42, তাহলে ভগ্নাংশটি কত। তো এখান থেকে আমরা মনে করি যে ভগ্নাংশটি হলো x বাই y, যেখানে যেহেতু বলছে প্রকৃত ভগ্নাংশ y গ্রেটার দেন x। তো হর ও লবের সমষ্টি, তো হর হচ্ছে x আর লব হচ্ছে, হর হচ্ছে y x আর লব হচ্ছে x। তো y প্লাস x ইকুয়াল টু দেওয়া আছে 13, আর গুণফল দেওয়া আছে yx ইকুয়াল টু 42। তাহলে এখান থেকে আমাদের x মাইনাস ওয়াইটা যদি বের করি, y মাইনাস এক্সটা যদি বের করি, এটা সমান সমান আমরা পাবো y প্লাস এক্স, জাস্ট সূত্র মাইনাস 4xy। তো y প্লাস এক্সের মান, y প্লাস এক্সের মান হলো 13 মাইনাস 4 ইন্টু 42, এখানে পাবো 169 মাইনাস এটা হবে 168, এটা হবে 1। তো এখানে y মাইনাস এক্সের মান আছে, y প্লাস এক্সের মান আছে, তো এই দুইটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এটা কাটবে, এটা সমান সমান ছিল আমাদের 13 আর এটা হচ্ছে আমরা পেয়েছি 1। তাহলে এখানে 2y ইকুয়াল টু আমাদের আসবে হলো 14, y ইকুয়াল টু আসবে 7। আর তাহলে আমাদের x ইকুয়াল টু আমরা যদি একে বসাই তাহলে x ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো 6। তো আমরা ধরছিলাম x বাই y, তো x এর মান 6, x এর মান আমরা পাচ্ছি হলো 6, y এর মান হলো 7। তাহলে এটার অ্যান্সার হবে হলো n না, 6/7 আছে হচ্ছে LA, এটা অ্যান্সার। ভগ্নাংশটি লব ও হর থেকে কত বিয়োগ করলে ভগ্নাংশটির মান হাফ হবে। তো আমাদের ভগ্নাংশটা আমরা পেলাম হলো 6/7,
তো এখান থেকে যদি আমরা হাফ করতে চাই তাহলে উপর থেকে বাদ দিতে হবে 5, নিচ থেকে বাদ দিতে হবে 5, তাহলে উপরে হবে 1, নিচে হবে 2। তাহলে আমাদের বাদ দিতে হবে হলো 5। বলছে কত বিয়োগ করতে হবে। আমরা যদি 5 বিয়োগ করি সেই ক্ষেত্রে হাফ হবে। অন্যগুলো বাদ দিয়ে দেখতে পারো, 3 বিয়োগ করবে, 4 বিয়োগ করবে, 6 বিয়োগ করবে, দেখবে অন্যগুলো আসবে, হাফ হবে না। 10 নম্বর, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2, 5, 3 হলে ত্রিভুজটি কী ধরনের? তো আমরা মনে করলাম যে একটি কোণ 2x, আরেকটি কোণ হচ্ছে 5x, আরেকটি কোণ হলো 3x। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 2x প্লাস 5x প্লাস 3x এটা ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে আমরা যদি যোগ করি তাহলে x ইকুয়াল টু পাবো হলো 18। তাহলে এই 5xকে আমরা লিখতে পারি 5 গুণন 18, এটা কিন্তু 90 ডিগ্রি হবে। তো 90 ডিগ্রি হওয়া মানে এটা হলো সমকোণী ত্রিভুজ। কোণ আর ও টি এবং টি ও এস কোণ দ্বয় পরস্পর কি? এখানে আর ও টি অর্থাৎ এই কোণ এবং আর ও এক্স, টি ও এক্স এই যে এই কোণ টি ও এস। তো এই কোণ দুইটা হচ্ছে, এই কোণ দুটার যোগফল হলো 90 ডিগ্রি। এই যে এইটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এরা হলো পূরক কোণ। তো পূরক কোণের সংজ্ঞা অনুসারে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে পরস্পরের তারা পূরক কোণ, এবং এটা সম্পূরক কোণ হবে না। সম্পূরক কোণের ক্ষেত্রে হতে হয় হলো 180 ডিগ্রি, যোগফল 180 ডিগ্রি হতে হবে। তাহলে এটা সন্নিহিত হবে, কারণ সন্নিহিত মানে হলো পাশাপাশি, এরা পাশাপাশি আছে। সো এটার অ্যান্সার হবে 2 ও 3। একটি আয়তের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা যাবে? এটা 90 ডিগ্রি হতে হবে। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ হবে? বর্গের ক্ষেত্রফল আমরা জানি, বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমাদের a স্কয়ার। যদি বাহু দ্বিগুণ করা হয় অর্থাৎ বাহু হবে 2a, তখন এর ক্ষেত্রফল হবে হচ্ছে 2a হোল স্কয়ার মানে 4a স্কয়ার। এই এটাকে লেখা যায় এ সমান হচ্ছে বর্গের ক্ষেত্রফল, 4 ইন্টু বর্গের ক্ষেত্রফল। তাহলে এটাই হচ্ছে আমাদের কত গুণ হলো? 4 গুণ। এটা হবে 4 গুণ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, বি কোণ 135 হলে ডি কোণ কত? এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, এই বৃত্তে আমাদের একটা চতুর্ভুজ আছে, এটা হচ্ছে একটা চতুর্ভুজ এ বি সি ডি। তো এই কোণটা দেওয়া আছে হলো 135, আর আমাদের ডি কোণটা চাচ্ছে। তো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180। এই বি প্লাস ডি এই দুটার যোগফল হবে 180। এটা যদি 135 হয় আমাদের ডি কোণটা বের করতে হবে। তাহলে ডি কোণটা আমাদের হচ্ছে হবে, আমাদের এখান থেকে পাবো 45 ডিগ্রি। ডি কোণটা হবে 45 ডিগ্রি। 15 নাম্বারটা, tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে সাইন থিটার মান কত? তো এটা যেটা আছে আমাদের tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3। তাহলে tan এটা এভাবেই থাকলো, এই √3কে লেখা যায় tan 60 ডিগ্রি। তাহলে এই tan আর এখানকার tan কেটে যাবে, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি এটা সমান পাবো হলো 60। থিটা সমান হবে 90 ডিগ্রি। তো এখানে বলছে সাইন থিটা, সাইন 90 ডিগ্রির মান হলো 1। 16
ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে tan 45 ডিগ্রি 1, এটা ঠিক আছে। sin a = 1 বাই cosec a, cos স্কোয়ার থিটা = 1 মাইনাস sin স্কোয়ার থিটা, এটাও ঠিক আছে। এগুলো জাস্ট সূত্র মনে রাখতে হবে, তাহলে এগুলো পেরে যাবে। 17 1 বাই tan a, তো 1 বাই tan a আর 1 মাইনাস cos স্কোয়ার a মানে হলো sin স্কোয়ার a। 1 বাই tan a থাকলো আর sin স্কোয়ার a sin a। এই tan কে যদি ভাঙি তাহলে পাবো হলো sin a cos a, আর উপরে হবে sin a। এটা কেটে যাবে আর এই cosটা উপরে চলে যাবে, এখান থেকে আমরা পাচ্ছি cos a। এটা হবে অ্যান্সার। 18 নম্বর, একটি গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 3:√3। তাহলে এখানে আমরা একটা গাছ আঁকাই, এটা হলো একটা গাছ, তাহলে এর ছায়ার দৈর্ঘ্য অবশ্যই ভূমিতে পড়বে। এটা হলো ভূমিতে পড়লো, তাহলে এ বি হচ্ছে একটা গাছ আর বিসি হলো এর ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে এ বি বাই বিসি এটা সমান আমাদের দেওয়া আছে হলো, এই যে অনুপাতটা দেওয়া আছে 3√3। তো এটা যদি আমাদের উন্নতিকোণ হয় থিটা, তাহলে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। তাহলে tan থিটা = 3√3 কে লেখা যায় হলো 3/√3। 3/√3 tan থিটা উপরে হবে √3, থিটা = 60। তো থিটার মানটা আমাদের বের করতে বলছিল, এটা হবে 60 ডিগ্রি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গড় মধ্যক আয়তলেখে টানা, আমাদের হবে 2 এবং 3। বিশ নম্বর যেটা বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র নিচের কোনটি? এটার সূত্র হচ্ছে m নাম্বারটা a প্লাস সামেশন fi ui ডিভাইডেড n ইন্টু h। এই সূত্রটা একটু মনে রাখবে। 21 নম্বর, সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত? তো এটার সূত্র হলো 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই n। তো এখানে পঞ্চভুজ ষড়ভুজ যেটাই হোক n এর মান হবে ওই অনুযায়ী, যদি পঞ্চভুজ হয় তাহলে 5, যদি ষড়ভুজ হয় তাহলে 6, এরকম। তাহলে n এর মান যদি তুমি এখানে 5 বসাও, তাহলে এখান থেকে ক্যালকুলেটারে যদি সমাধান করো তাহলে পাবে হলো 108 ডিগ্রি। 108 ডিগ্রি হবে এটার অ্যান্সার। এই সংখ্যাগুলোর উপাত্তের মধ্যক কত? তো মধ্যক নির্ণয় করার জন্য এগুলো থেকে আমাদের প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তো এখানে 109 সব থেকে ছোট, তার থেকে ছোট হলো 99, তারপরে আছে 113, 119, 122, 132, 148। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে এখান থেকে 3টা, এখান থেকে 3টা আমরা যদি বাদ দিই তাহলে মাঝখানে থাকবে 119। 119টা হবে মধ্যক, অর্থাৎ ছোট থেকে বড় এই ক্রম অনুসারে সাজাতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব মধ্যক কত। 1/√tan স্কোয়ার থিটা, এটা মানে হলো sec স্কোয়ার থিটা, আর √r স্কোয়ার কেটে যাবে, তাহলে আমরা পাবো 1/sec থিটা। 1/sec থিটা মানে হলো cos থিটা, এটাই অ্যান্সার। cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটা = 1। তাহলে cos থিটা = 1 মাইনাস cos স্কোয়ার থিটা। cos থিটা থাকলো 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে হচ্ছে sin স্কোয়ার থিটা। cos থিটা বাই sin থিটা = sin স্কোয়ার থিটা
বাই সাইন থিটা। তাহলে এখান থেকে একটা যদি আমরা কেটে দেই তাহলে ওই পাশে থাকবে সাইন থিটা, নিচে হবে হলো কট থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে কট থিটার মান কত? উত্তর সাইন থিটা। 8 এর গুণিতক সেট কত? তো গুণিতক নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। তো গুণিতক মানে হচ্ছে মনে রাখবার নামতা। 8 একে 8, 8 দুগুণে 16, 3 আষ্টা 24, 4 আষ্টা 32। তো এইভাবে তুমি যত পর্যন্ত গুণ করতে পারবা আর কি, এটা শেষ নাই। 12, 14, 16, 18 এরকম করে যত সংখ্যা দিয়ে গুণ হবে সবগুলোই হবে, সবগুলোর অ্যান্সার হবে এর গুণিতক। তাহলে 8, 16, 24, 32, 40, এরপরে 40 আসবে, 48 আসবে, এরকম করে। তো যতগুলো পাবা সবগুলো হবে এর গুণিতক। তো গুণিতক হলো অসংখ্য। তো এখানে আমাদের যেটার সাথে মিলবে এই এটার সাথে মিলছে, তো এটাই হবে অ্যান্সার। 26 নম্বর দেখো। 26 নম্বরে যেটা বলা হচ্ছে 90 - x কোণের পূরক কোণ নিচের কোণটি। তো 90 ডিগ্রি মাইনাস এক্স। তো আমরা জানি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে সেটা হয় হচ্ছে এর পূরক কোণ। তো আমরা যদি বলি 82 ডিগ্রি, তাহলে এটার সাথে যদি আরও 8 যোগ করি তাহলে এটা হবে 90। তাহলে এই 8টা হচ্ছে এর পূরক কোণ, বা 82 হচ্ছে 8 এর পূরক কোণ। তো এখানে বলা হচ্ছে 90 - x। তাহলে এই এক্সটা হচ্ছে এই 90 এর পূরক কোণ। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে এক্স। আর যদি এক্স এর মান চাইতো সেই ক্ষেত্রে হতো 0, কারণ 90 অলরেডি আছে, তাহলে এটার সাথে কোনো কিছু যোগ বিয়োগ করার দরকার নাই। তাহলে এটাই হবে এর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এটা এক্স কেন হলো। এই যে এক্স কেন হলো সেটার ব্যাখ্যা আমি দিলাম, যে এখানে যেহেতু 90 আছেই, এটার সাথে কোনো কিছু যোগ বিয়োগ করার দরকার নেই, জাস্ট আমাদের এই এক্সটাই হবে পূরক কোণ। যদি মান চাইতো সেই ক্ষেত্রে হতো 0, 0 মান থাকলে 0 হতো, আর কোনো কিছু নাই বিদায় শুধু এক্স হবে অ্যান্সার। প্রচুরক এটা দেওয়া আছে, তাহলে আমরা প্রচুরকের যে সংজ্ঞাটা জানি, সূত্রটা জানি। প্রচুরক সমান আমরা জানি L প্লাস F1 F2 ইন্টু এইচ। তো এখান থেকে আমাদের শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হবে, এইচটা নির্ণয় করতে হবে। তো এই প্রচুরক দেওয়া আছে 49.75, এল এর মান দেওয়া আছে 48, F1 7, নিচে হচ্ছে 7 প্লাস 17 ইন্টু এইচ। তো এখানে সবগুলোই দেওয়া আছে, জাস্ট এইচটা মিসিং। তো এইচ সমান আমরা ক্যালকুলেটারে যদি করি তাহলে হবে 6, এটার অ্যান্সার হবে 6। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, ভূমি 6 হলে উচ্চতা কত হবে? তাহলে এটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2a প্লাস বি ইকুয়াল টু 16। এখানে ভূমির মান দেওয়া আছে 6, 2a প্লাস 6 ইকুয়াল টু 6। আর এখান থেকে আমরা a ইকুয়াল টু পাবো হলো 5, তাহলে এটার অ্যান্সার হবে 5। 29 নম্বর, এবিসি ত্রিভুজের কোন সম্পর্কটি সঠিক? তো ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি এবিসি ত্রিভুজ হয়, ত্রিভুজের যে কোনো দুইটির যোগফল ত্রিটি অপেক্ষা বৃহত্তর। তাহলে এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি, এটার অ্যান্সার হবে এম। 30 নম্বর, একটি ঘনকের ধার 3 সেন্টিমিটার হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাহলে এটা হবে 6a স্কোয়ার, 6 ইন্টু 3 স্কোয়ার। এখান থেকে আমরা পাবো হচ্ছে 9, 6 নং 54, এটার অ্যান্সার হবে 54। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কোনো এমসিকিউ বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখবে, রিপ্লে করে দেখবে। ভিডিওটা 3 বার দেখবে, মিনিমাম 3 বার যদি দেখো তাহলে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না।
তো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।